I am an Indian. Every Indian is my brother. The ignorant Indian, the poor and destitute Indian, the Brahmin Indian, the Pari Indian is my brother. Indian is my life. India's gods and goddesses are my God. India's society is the cradle of my infancy, the pleasure garden of my youth, the sacred heaven, the varnish of my old age. The soul of India is my highest heaven. The good of India is my good. O thou Lord of glory, O thou Mother of the universe, vows of manliness unto me. Take away my weakness, take away my unmanliness, and make me a man. আমার দুর্বলতা, আমার কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো। দেখুন, আমি নিজে থ্রু আউট রামকৃষ্ণ মিশনের স্টুডেন্ট, যার জন্য রামকৃষ্ণকে নিয়ে, স্বামী বিবেকানন্দকে নিয়ে যথারীতি অনেক পড়াশোনা করেছি। ভালোই লাগে পড়াশোনা করতে। আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে কোনো জিনিস সম্বন্ধে বা কোনো ব্যক্তি সম্বন্ধে যখনই যা কিছু পড়বেন না কেন, একজন অথেন্টিক অথারের লেখা পড়বেন। বা বই তো প্রচুর পাওয়া যায়, প্রচুর এডিশন পাওয়া যায়, সেগুলো না পড়ে সবসময় চেষ্টা করবেন অথেন্টিক অথারের লেখা পড়ার। তাহলে না সেই জিনিসটা বা সেই ব্যক্তি সম্বন্ধে সঠিক জিনিসটা জানা যায়। বাই দ্য ওয়ে, হ্যালো, আই এম জয় অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বেলুড় মঠ হলো রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের হেডকোয়ার্টার। ইট ওয়াজ ফাউন্ডেড বাই স্বামী বিবেকানন্দ, চিফ ডিসাইপল অফ শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। 1897 সালে স্বামী বিবেকানন্দ কয়েকজন শিষ্যকে নিয়ে, 2-3 শিষ্যকে নিয়ে আসেন বরানগরে, এবং তারপর গঙ্গার পশ্চিম প্রান্তে এই বেলুড় মঠ এবং উত্তরাখণ্ডের মায়াবতীতে অদ্বৈত আশ্রম তৈরির কাজে হাত দেন। এই আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, বেলুড় মঠ, এই জায়গাটা হচ্ছে 40 একর জমি। আর এই 40 একর জমি 1897 খ্রিস্টাব্দের 4 মার্চ কেনা হয়েছিল। আর 1898 খ্রিস্টাব্দের 9 ডিসেম্বর, মানে রামকৃষ্ণদেবের মৃত্যুর 12 বছর পর, রামকৃষ্ণদেবের ভস্য স্বামী বিবেকানন্দ এখানে নিয়ে এসে স্থাপন করেন। যদিও এই বেলুড় মঠের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় 1935 সালের 16 মার্চ। আচ্ছা, এই হলো বেলুড় মঠের এন্ট্রান্স। এই এন্ট্রান্স গেটটা লক্ষ্য করলে দেখবেন, মানে সব ধর্মকেই সেখানে শ্রদ্ধা জানানো হয়েছে। বলা যায় গেটওয়ে অফ সেকুলারিজম। রামকৃষ্ণ মিশন এমব্লেম, এইটা হচ্ছে রামকৃষ্ণ মিশন এমব্লেম। এটার একটা অর্থ আছে, মানে ছোটবেলা থেকে আমরা রামকৃষ্ণ মিশনে পড়েছি, কাজে এই জিনিসটা সম্বন্ধে কিউরিয়াস ছিলাম ছোটবেলা থেকেই। এই যে দেখুন, এটার মধ্যে নিচের দিকে রয়েছে জলের ঢেউ, এটাকে বলা হয় কর্মযোগ। আর যে পদ্ম ফুলটা রয়েছে সেটা রিপ্রেজেন্ট করছে ভক্তিযোগ। যে সূর্যটা দেখতে পাচ্ছেন পিছনে উঠছে, সেটা রিপ্রেজেন্ট করছে জ্ঞান যোগ। আর যে সাপটা পুরো এমব্লেমটাকে একেবারে সেই মানে আগলে রাখার মতো জড়িয়ে রয়েছে, সেটা হচ্ছে রাজযোগ। আর যে হাঁসটি, রাজহংসটি ভেসে বেড়াচ্ছে জলে, সেটি হচ্ছে পরমাত্মা। আচ্ছা, বেলুড় মঠের আর্কিটেকচার খুব ভালো করে লক্ষ্য করলে দেখবেন, সেখানে হিন্দু, ইসলামিক, খ্রিস্টান, বুদ্ধিস্ট, মানে এটা একটা কম্বাইন আর্কিটেকচার বলা যায়। মানে এক কথায় যাকে বলা যায় সিম্ফনি অফ আর্কিটেকচার। এমব্লেমের ওপরেই রয়েছে একটি শিবলিঙ্গের রেপ্লিকা, যা হিন্দুত্বকে বহন করে। আর দুদিকে যে ডিজাইন রয়েছে সেটা ইনফ্লুয়েন্সড বাই সাঁচি স্তূপ বলা যায়, যেটা বুদ্ধিস্ট কালচারকে রেসপেক্ট করে। এই ধরনের প্যাটার্ন কিন্তু অজন্তার গুহার উপর দেখতে পাওয়া যায়।
ইসলামিক ডোমস এবং 3টে আর্চ ইসলাম কালচারকে রিপ্রেজেন্ট করছে। আর হ্যাঁ, খ্রিশ্চান স্টাইল অর্নেট ডোরওয়েজ গথিক না হলেও খ্রিশ্চান ভাবধারাকে রিফ্লেক্ট করে। স্যান্ডস্টোন এবং বার্মি স্টিক দিয়ে তৈরি সম্পূর্ণ মন্দিরটির উচ্চতা 112.5 ফিট। মন্দিরের টোটাল এরিয়া হলো, মানে মন্দিরের বিল্ডিংটার টোটাল এরিয়া হলো 32,900 স্কোয়ার ফিট। ভিতরে যদিও ছবি তোলা বারণ, কিন্তু যেটা রয়েছে সেটা হচ্ছে 100টি পাপড়ি বিশিষ্ট একটি পদ্ম ফুলের ওপর অধিষ্ঠিত রয়েছেন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। 1893 সালের 30শে জুলাই স্বামী বিবেকানন্দ শিকাগোতে গিয়ে পৌঁছন। তার প্রায় মাস দেড়েক বাদে ঘটে সেই ঐতিহাসিক ঘটনা, যার পর থেকে ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স অফ আমেরিকা এইটা সারা পৃথিবীর আকাশে বাতাসে ঘুরে বেড়ায়। এই সেন্টেন্সটা, একটা কথা এই সূত্র ধরে অবশ্যই বলতে চাই, সেটা হচ্ছে যে আমি তো একটু আগে বললাম না যে কোনো কিছু সম্বন্ধে, কোনো ব্যক্তি সম্বন্ধে জানতে গেলে অথেন্টিক অথরের লেখা পড়ুন বা একদম অরিজিনাল নথি থাকলে সেটা পড়ুন। আমরা ছোটোবেলায় পড়েছি যে স্বামী বিবেকানন্দ যখন শিকাগোতে পৌঁছন, সেই সময় তিনি প্যাকিং বক্সের মধ্যে থাকতেন, প্রচণ্ড ঠান্ডা, তার সঙ্গে গরম জামা কাপড় নেই। অ্যাকচুয়ালি সবটা সত্যি না, কিছুটা সত্যি, তাকে অনেক স্ট্রাগল করতে হয়েছিল। কিন্তু ইউএসএ মানেই প্রচণ্ড ঠান্ডা একটা হবে এরকম একটা কনসেপ্ট আমাদের মধ্যে আছে, তা নয়। তিনি 30শে জুলাই ওখানে গিয়ে পৌঁছন এবং পুরো অগাস্ট মাসটা তিনি ওখানে থাকেন। সেপ্টেম্বরের 11 তারিখে হয় ধর্ম মহাসভা। এই সময় শিকাগোর টেম্পারেচার মোটামুটি 20 ডিগ্রি থেকে 30 ডিগ্রির মধ্যে থাকে। কাজেই এখানেও আমরা যখন থাকি আমরা শীতে কাঁপি না বা গরম জামা কাপড়ে মিস করি না, তবে তাকে অনেক স্ট্রাগল করতে হয়েছিল, সে কথায় আসছি আমি। আচ্ছা, এই যে বারবার বলছি না অথেন্টিক জিনিস শুনুন, অথেন্টিক জিনিস পড়ুন, একটা জিনিস শোনাচ্ছি, আগে শুনুন এটা। Sisters and brothers of America, it fills my heart with joy unspeakable to rise in response to the warm and cordial welcome which you have given us. আচ্ছা, এবারে আর একটা ভয়েস শুনুন। Sisters and brothers of America, it fills my heart with joy unspeakable to rise in response to the warm and cordial welcome which you have given us. আচ্ছা, এই দুটোই হচ্ছে, বুঝতেই পেরেছেন, এটা স্বামী বিবেকানন্দর ভয়েস এবং শিকাগো বক্তৃতা যেটা, এটা হচ্ছে তারই একটা অংশ। একটা কথা আমাকে বলুন, একই ব্যক্তির এই দুটো ভয়েস শুনেই বুঝতে পারছেন দুটো একদম কমপ্লিটলি ডিফারেন্ট ভয়েস। দুই রকম ভয়েস কী করে হয়, সেই সূত্র ধরে একটা জিনিস আমি বলছি, এগুলো ইউটিউবে পাবেন এবং প্রচুর প্রচুর কমেন্ট পাবেন যে শুনে মুগ্ধ হলাম ইত্যাদি ইত্যাদি, খুব আপ্লুত হয়ে যাওয়া প্রচুর কমেন্ট। একটা জিনিস জানিয়ে রাখি, সেটা হচ্ছে এই সমস্ত ভয়েসগুলো হচ্ছে ফেক ভয়েস। স্বামী বিবেকানন্দ শিকাগো বক্তৃতার কোনো রকম ভয়েস নেই, যেগুলো শুনছেন সেগুলোই ফেক। কাজেই সেগুলো শুনে প্রভাবিত বা আনন্দিত হবেন না প্লিজ। আচ্ছা, আর একটা কথা, সেটা হচ্ছে শিকাগোর যে সভাঘরে স্বামী বিবেকানন্দ তার বিখ্যাত স্পিচ দিয়েছিলেন, সেটা দেওয়ার পরে ন্যাচারালি তারা তো শোনে জেন্টলম্যান, লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, এসব শোনে। ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স অফ আমেরিকা, এটা শোনার পরে 7,000 লোক 5 মিনিট ধরে হাততালি দিয়েছিল। 5 মিনিট ধরে হাততালি চলেছিল কিনা সেটা জানি না, কিন্তু সংখ্যাটা 7,000 নয়, কারণ যে অডিটোরিয়ামে এটা হয়েছিল সেই অডিটোরিয়ামটা আমি ভিডিও মারফত দেখেছি, 100-3 সিট রয়েছে আর কি। কাজেই তার বাইরের লোকজনের শোনার কথা নয়, সেটা গেল একটা কথা। দ্বিতীয়ত হচ্ছে এই যে অডিটোরিয়ামটা, এটা একটা দর্শনীয় স্থান এই মুহূর্তে। এর যে সিঁড়িটা ভেতরের, সিঁড়িতে প্রত্যেকটা সিঁড়িতে এলইডি লাইটে না বিবেকানন্দের গোটা স্পিচটা লেখা রয়েছে, মানে সেইগুলো জলে সেটা দুর্দান্ত দেখতে। মানে এই যে রেসপেক্ট স্বামী বিবেকানন্দের প্রতি তারা দিয়েছিলেন, এইটা আমাদের কাছে বিরাট বড় একটা পাওয়া। আর সামনের যে রাস্তাটা, ওই হলের সামনের রাস্তাটা, সেটার নাম কিন্তু বিবেকানন্দ ওয়ে।
স্বামী ব্রহ্মানন্দজি ছিলেন শ্রী রামকৃষ্ণদেবের একজন বিশিষ্ট শিষ্য এবং তিনি রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের প্রথম অধ্যক্ষ। এই হচ্ছে স্বামী ব্রহ্মানন্দ মন্দির। যে স্থানে তার পবিত্র দেহ অগ্নিতে সমর্পণ করা হয় ঠিক সেই স্থানেই এই মন্দিরটি তৈরি করা হয় 1924 সালের 7ই ফেব্রুয়ারি। আর 1924 সাল মানে কি, বেলুড় মঠের প্রধান মন্দির যেটা, সেটা থেকে এই মন্দিরের বয়স কিন্তু 11 বছর বেশি। এখন অবধি রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের যারা অধ্যক্ষ ছিলেন এবং আছেন, অর্থাৎ ব্রহ্মানন্দজি থেকে আরম্ভ করে গৌতমানন্দজি পর্যন্ত, তাদের নামের প্রত্যেকের তালিকা দিয়ে দিলাম। এই মন্দিরটি শ্রী রামকৃষ্ণ দেবের লীলা সঙ্গিনী মা শারদা দেবীর মন্দির। 1921 সালের 21শে ডিসেম্বর এই মন্দিরটি উৎসর্গীকৃত করা হয়। এই মন্দিরটি স্বামীজির মন্দির। তাঁরই ইচ্ছাতে তার দেহ এখানেই পবিত্র অগ্নিতে সমর্পণ করা হয় এবং তারপর 1924 খ্রিস্টাব্দের 28শে জানুয়ারি এই মন্দিরটি উৎসর্গীকৃত করা হয়। আচ্ছা, এই যে বেলগাছটি দেখছেন, এই বেলগাছের জায়গায় আগে একটি অন্য বেলগাছ ছিল। জায়গাটা কিন্তু একই। এই জায়গাতেই স্বামীজি এসে বসতেন, ধ্যান করতেন এবং এই জায়গাটি ছিল স্বামীজির অত্যন্ত প্রিয় একটি জায়গা। আচ্ছা, আমার ভ্লগের মধ্যে দিয়ে যেহেতু সবসময় বিভিন্ন রকম তথ্য এবং বিভিন্ন রকম সত্যকে তুলে ধরি, সেই জায়গা থেকে একটা কথা বলতে পারি। অনেক কথা না বলে একটা নর্মাল ভ্লগ আমি তৈরি করে ফেলতেই পারি আমার চ্যানেলে গড়িয়ে দেওয়ার মতো, তাতে করে সেটা গড়িয়েও যাবে, কিন্তু আমার মনে হয় সেটা যথেষ্ট পরিমাণ আনএথিক্যাল হবে এবং খুব অন্যায় হবে। তাই অবশ্যই আমি কিছু কথা বলতে চাই। স্বামী বিবেকানন্দ ভারতবর্ষকে এবং হিন্দুত্বকে পৃথিবীর কোন জায়গায় নিয়ে গেছিলেন এবং কোথায় স্থান দিয়েছিলেন সেগুলো আমরা জানি, কিন্তু একটা জিনিস আমরা অনেকেই জানি না, সেটা হচ্ছে সমস্ত কর্মজীবন জুড়ে তাকে কতটা লাঞ্ছনা, অপমান এই সমস্ত সহ্য করতে হয়েছিল। অবশ্যই তার কিছুটা শুনুন, আমি বেশি বলবো না, কেননা এটা তো স্বামী বিবেকানন্দের উপরে কোনো ডকুমেন্টারি করছি না, এটা একটা ভ্লগ মাত্র। আফটার ওয়ার্ল্ড পার্লামেন্ট অফ রিলিজিয়ন্স, মানে ধর্ম মহাসভার পর স্বামীজির খ্যাতি কোন জায়গায় পৌঁছেছিল আমরা সেগুলো জানি, কিন্তু অবাক করা কাণ্ড হচ্ছে তিনি যখন 1897 সালে এখানে ফিরে এলেন, টাউন হলকে সুন্দর করে সাজিয়ে তাকে সম্বর্ধনার ব্যবস্থা করা হলো। সেই সময় গুরুদাস মুখোপাধ্যায় কি বললেন, একদম কোট আনকোট বলছি, গুরুদাস মুখোপাধ্যায় বললেন, কায়স্থর ছেলে কালা পানি পেরিয়েছে, নিজের নামের আগে স্বামী ব্যবহার করছে, হিন্দু রাষ্ট্র হলে চাবুক মেরে মেরে ফেলা হতো। কেন ইমাজিন, স্বামী বিবেকানন্দের সম্বন্ধে এরকম একটা কথা বলা হচ্ছে। সেই একই অনুষ্ঠানে উত্তরপাড়ার মহারাজা পিয়ারীমোহন মুখোপাধ্যায় তিনি কি বললেন, তিনি বললেন, আমরা তিনি আসতে রাজি হলেন, কিন্তু তিনি বললেন যে হ্যাঁ আমি যাব, কিন্তু আমি স্বামী কথাটা কোনো জায়গায় ব্যবহার করব না। আমি বলবো ব্রাদার বিবেকানন্দ,
আমি জানি না এটা কি ইগো প্রবলেম না কি প্রবলেম, মানে স্বামীজি তখন পৃথিবী কাঁপিয়ে ফিরে এসছেন, তার সম্বন্ধে এইখানে বাঙালির এই কথা বলছে। আচ্ছা, সরলা দেবী চৌধুরানী তিনি ভারতী পত্রিকায় স্বামী বিবেকানন্দকে নিয়ে আশা ও নিরাশা নামে যে দুটো লেখা লিখেছিলেন, সেটা নিয়ে আলোচনা করতে গেলে আমার শিরা ফেটা রক্ত বেরিয়ে যাবে। এখন স্বামীজির মৃত্যু হলো 1902 খ্রিস্টাব্দের 4 জুলাই। অমৃতবাজার পত্রিকার মতো ফ্রন্টলাইন নিউজ পেপার কি হেডলাইন করলো জানেন? মিট ইটিং স্বামী অফ বেলুড় মঠ ইজ ডেড। বেলুড় মঠের মাংস ভক্ষণকারী সন্ন্যাসীর মৃত্যু হয়েছে। কে ভাই তুমি অমৃতবাজার পত্রিকা, যে স্বামী বিবেকানন্দ সম্বন্ধে এরকম একটা হেডলাইন করতে পারো? একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে প্রথম থেকে আজ পর্যন্ত রামকৃষ্ণ মিশনের মহারাজরা, সাধুরা মাংস ভক্ষণ করেন, মাছ ভক্ষণ করেন, এটার মধ্যে কোনো অন্যায় নেই। আমিষ খাওয়ার মধ্যে কোনো অন্যায় নেই। আর যদি অন্যায় থেকে থাকে, আমি একটা কথা, একটা কোয়েশ্চেন ওপেনলি থ্রো করছি, কালী পুজোর সময় মদ এবং মাংসের এরকম আয়োজন করো কেন? ট্র্যাকটা তো সেম, মা কালী, রামকৃষ্ণ, বিবেকানন্দ, একটাই তো ট্র্যাক, কি অসুবিধা আছে? একটা কথা বারবার বলছি, বেদ এবং পুরাণ, এই যে বলছেন অথেন্টিক পড়ুন, বেদ পুরাণ সব জায়গায় পুজো আর্চার যা বিধান দেওয়া আছে, তাতে মাংস খাওয়ার কথা বলা আছে, মাংস খাওয়ার কথা লেখা আছে। এটা লেখা আছে পশুর শরীরের কোন অংশ রাজা পাবেন, কোন অংশ পুরোহিত পাবেন, কোন অংশ প্রজারা পাবেন। যদি আরও পিছিয়ে যাই, যদি একেবারে নথির কথা বলি, অনেক হাজার বছর পিছিয়ে গিয়ে বাল্মীকি রামায়ণ যদি পড়ি, সেখানে লেখা রয়েছে রাম আমিষ খেতেন, তিনি নিরামিষাশী ছিলেন না। অরণ্যকাণ্ড যদি পড়েন, সেখানে একেবারে গোটা গোটা অক্ষরে সংস্কৃতে লেখা রয়েছে তৌ তত্র হত্যা চতুর মহামৃগন বরাহম ঋষ্যং পৃষতম মহারুরুম আদায় মেধ্যং তরিতং বুভুক্ষিত বাসায় কালে যজুর বনপতিম। 4 রকমের মহামৃগ, বরাহ, ঋষ্য, পৃষত, রুরু, এই 4 রকমের মহামৃগকে হত্যা করে বুভুক্ষিত মানে প্রচণ্ড ক্ষুধার্ত হয়ে রাম এবং লক্ষ্মণ একটা পবিত্র বনস্পতির নিকট পৌঁছলেন রন্ধনের জন্য। লেখা আছে। কে ভাই তুমি অমৃতবাজার এরকম একটা হেডলাইন করার সাহস পাও? এই স্বামী বিবেকানন্দের ভাবনা এবং আইডিওলজি কি ছিল? মানে তিনি যখন শিকাগো পৌঁছচ্ছেন, তখনও তিনি কিন্তু জানেন না সাফল্য আসবে কিনা। ইভেন তখনও তিনি জানেন না ধর্ম মহাসভা কবে থেকে শুরু হচ্ছে। কনফিডেন্স লেভেলটা ভাবুন একবার জাস্ট। জাপানের ওরিয়েন্টাল হোটেল থেকে স্বামী বিবেকানন্দ আলাসিঙ্গা পেরুমলকে একটা চিঠি লিখেছিলেন। তাতে তিনি লিখেছেন যে ভারতবর্ষ সহস্র যুবককে বলে দিতে প্রস্তুত, সেই যুবকেরা দরিদ্রের প্রতি সহানুভূতিশীল হবে, দরিদ্রের মুখে অন্ন তুলে দেবে এবং তাদের শিক্ষার বিস্তার যাতে হয় সেই চেষ্টা করবে। ইভেন পূর্বপুরুষের বা মানে আগেকার দিনের মানুষদের ভাবনা চিন্তায় যারা অন্ধকারে ডুবে গেছে, তাদেরও অন্ধকার থেকে বের করে আনার জন্য সারা জীবন ধরে চেষ্টা চালাবে তারা। স্বামী বিবেকানন্দের জীবন কিন্তু একজন মানে পৃথিবী বিখ্যাত সন্ন্যাসীর মতো একটা লাক্সারিয়াস লাইফ ছিল না। তিনি শিকাগোতে সাফল্যের পরে ভেবেছিলেন যে ভারতবর্ষে নতুন সূর্যোদয় হবে, কিন্তু পরবর্তী সময়ে তিনি দুঃখ করে বলেছিলেন যে দাসত্বের মানসিকতায় আক্রান্ত মানুষের প্রতি এটাও দেখা ভীষণ কষ্টকর যে তার ভাই তাকে ছেড়ে বেশি এগিয়ে যাচ্ছে, এটাও মানুষ মেনে নিতে পারেনি। আচ্ছা, একটা কথা বলি, যারা বেলুড় মঠে এসে ভোগ প্রসাদ পেতে চান, তারা প্রথমেই এসে কিন্তু কুপন বা টিকিটটা সংগ্রহ করে নেবেন।
তাহলে নিশ্চিন্ত হয়ে একটু ঘোরাঘুরি করতে পারবেন। আর একটা জিনিস হচ্ছে, এখানে কোনো রকম ফিক্সড কোনো অ্যামাউন্ট নেই, আপনার যেরকমভাবে খুশি আপনি সেরকম অর্থ এদের প্রদান করে তার বিনিময়ে কুপন সংগ্রহ করতে পারেন। এই হচ্ছে মঠ অফিস, এখানেই পাবেন ভোগের টিকিট। 1897 খ্রিস্টাব্দে স্বামীজি যখন এখানে ফিরে এলেন, ফিরে আসার পরে প্রচুর শোভাযাত্রা হয়েছিল, সম্বর্ধনা হয়েছিল, কিন্তু কাজের কাজ যেটা প্রচুর পরিমাণ অর্থের সেই সময় প্রয়োজন, সেই অর্থ নিয়ে কিন্তু কেউ এগিয়ে আসেনি। বরং এগিয়ে এসেছিলেন বলতে গেলে প্রধানত দুজনের কথা বলা যায়। দুজনেই স্বামীজির শিষ্যা, বিদেশিনী, একজন মিস মুলার আর একজন মিসেস শার্লট স্যাভিয়ার। নিজের মিশনের জন্য অর্থ সংগ্রহ করার তাগিদে স্বামীজি আবার গেলেন বিদেশে। তখন তিনি বেজায় অসুস্থ, অর্থ সংগ্রহ ঠিকমতো হচ্ছিল না এবং এতটাই ক্রাইসিস ছিল যে ভারতবর্ষে ফিরে আসার মতো অর্থ তার হাতে ছিল না। তিনি প্রত্যেক দিন ভাষণ দিতেন কিছু কিছু অর্থ সংগ্রহের জন্য, যাতে তিনি দেশে ফিরে আসতে পারেন। ক্যান ইউ ইম্যাজিন ইট? হ্যাঁ, স্বামী বিবেকানন্দের কথা বলছি। দ্যাট ইজ রিয়ালিটি। অ্যাট দ্য এজ অফ 39 স্বামীজি দেহত্যাগ করেন। মানে তিনি না এই চাপ আর নিতে পারছিলেন না। কমপক্ষে 31টি অসুখ তার শরীরে দানা বেঁধেছিল। ডায়াবেটিস তো ছিলই, এছাড়া মাইগ্রেন, অ্যাজমা, অ্যাস্থমা নয়, হ্যাঁ অ্যাজমা, কার্ডিয়াক প্রবলেম, লিভারের প্রবলেম, আরও বহু অসুখ একসঙ্গে তাকে আক্রমণ করেছিল। এই সব কিছুর সঙ্গে প্রতিনিয়ত লড়াই করেছেন তিনি, কিন্তু নিজের সুচিকিৎসার জন্য তিনি কিন্তু কোনো রকম অর্থ সংগ্রহ করেননি। রবি ঠাকুরের থেকে স্বামী বিবেকানন্দ কিন্তু 2 বছরের ছোট ছিলেন। সেই সূত্রে একটা কথা মনে পড়ছে যে রবি ঠাকুর যে সময় বিখ্যাত হয়েছেন ডেফিনেটলি, এবং ভারত বিখ্যাত হয়েছেন, স্বামী বিবেকানন্দ কিন্তু সেই সময় পৃথিবী কাঁপিয়ে দিয়েছেন। মানে পৃথিবী বিখ্যাত স্বামী বিবেকানন্দের নাম গোটা পৃথিবীর প্রায় প্রত্যেকটা লোক জানে। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, পুরো ভারতবাসীর মানুষের চাই একটা লোহার মেরুদণ্ড। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, প্রথমে প্রতিবাদ করো, তারপর প্রতিরোধ করো, তারপর প্রতিশোধ নাও। স্বামী বিবেকানন্দ এটাও বলেছিলেন যে নিজে কিছু হও জীবনে। তোমার কোথায় কে বিখ্যাত আছে, কোথায় কে নামকরা আছে, প্রতিভাময়ী বা প্রভাবশালী আছে, তাদের নামে নিজেকে বিখ্যাত করার চেষ্টা করো না। মানে যেটা বলেছিলেন সেটাকে কোট আনকোট যদি বলি সেন্টেন্সটা, তিনি বলেছিলেন, গৌরবান্বিতের গৌরবচ্ছটা কোনো প্রকারে তাহার গাত্রে লাগে, দুর্বল মাত্রেরই সেই প্রচেষ্টা। দেখুন, আমি কারোর পক্ষে বা বিপক্ষে কথা বলার জন্য এই ভিডিওটা করছি না। আজকে একেবারে বেলুড় মঠে দাঁড়িয়ে আমার নীতিবোধ এবং মূল্যবোধ, যে কথাগুলো বলার কথা প্রয়োজন মনে করলো সেগুলো আমি বললাম। বেলুড় মঠের আদর্শ এবং বিবেকানন্দের প্রতি শ্রদ্ধা আমাদের জীবনকে অনেক বেশি আলোকিত করুক, আমাদের জাতিকে এগিয়ে নিয়ে চলুক, সেটাই চাই। আচ্ছা, বেলুড় মঠে ঢোকার যে টাইমিং আছে সেটা বছরের মধ্যে 2 বার একটু এদিক ওদিক নাড়াচাড়া করে, তো সেটা আমি দিয়ে দিলাম এখানে। এটা দেখে নিন এবং আপনাদের সুবিধা মতো চলে আসুন। আমি যেহেতু শুটিং করছিলাম সেই জন্য একটু দেরি হয়েছে লাইনে দাঁড়াতে। লাইন মানে হচ্ছে ভোগ খাওয়ার লাইন। এই লাইনটা যে কতটা বড় পড়েছে এটা আমি জানি না, ক্যামেরা দিয়ে আমি কতটা বুঝিয়ে উঠতে পারছি। লাইন এগোতে আরম্ভ করেছে আস্তে আস্তে। তবে একটা জিনিস আসার কথা, আশা মানে দন্তসনা কালীবস্য, সেটা হচ্ছে যে ঘরে ভোগ খাওয়ানো হয় সেখানে 10,000 লোক একসঙ্গে বসতে পারে। কাজেই এমন নয় যে ওরে বাবা জায়গা পাবো তো, সেরকম কোনো সংশয় নেই।
আচ্ছা, বেলুড় মঠ এমন একটা পৃথিবী বিখ্যাত জায়গা যেখানে কি করে আসবেন কি বলবো। আমি এসেছি দক্ষিণেশ্বর হয়ে, দক্ষিণেশ্বর এসে সেখান থেকে অটো করে এসেছি, তার একটা কারণ আছে। কেননা মেন গেট দিয়ে ঢুকবো বলে, কেননা আপনাদের প্রথমে মেন গেটটা দেখাবো বলে যেটা দেখিয়েছি। এছাড়াও বহু ভক্ত আসেন বা দর্শনার্থী আসেন দক্ষিণেশ্বর এসে একদম কাছেই যে ঘাট রয়েছে সেটা হচ্ছে মা ভবতারিণী ঘাট, সেখান থেকে লঞ্চে করে তারা বেলুড় মঠের একেবারে জেটিতে এসে পৌঁছন এবং সেখান থেকে তারা ডাইরেক্ট বেলুড় মঠের প্রাঙ্গণে ঢুকে পড়েন। সেক্ষেত্রে তারা মেন গেট দিয়ে ঢোকেন না। তবে আমি ফিরবো কিন্তু ওই রাস্তায়, আমি লঞ্চে করে ফিরবো, সেই রাস্তাটা আপনাদের দেখাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন পেছনে বিরাট বড় ভোগের লাইন, সেটা ক্রমশ এগিয়েই চলেছে। তো আর দেরি না করে, আসলে শুটিংয়ের সময় খুব কম, আপনাদের টাইমিং দেখিয়েছি আর আমার শুটিং একটু বড়ই হয়ে যায়, তো হোয়াট এভার, এবারে ভোগের লাইনে এগিয়ে দাঁড়াই, বাদ বাকি দেখা হচ্ছে একটু বাদে। ক্রমশ গঙ্গার দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চলেছি প্রসাদ হলের দিকে। ক্রমশ এগিয়েই চলেছি প্রসাদ হলের দিকে, যাত্রা শেষ হচ্ছে না। আচ্ছা, এই হচ্ছে মা শারদা সদাব্রত ভবন, প্রসাদ কক্ষ বা প্রসাদ হল। This is a huge property. এই হচ্ছে ঠিক প্রসাদ কক্ষের বাইরে টয়লেট। এই দেখুন ক্রমশ এগিয়ে চলেছি প্রসাদ কক্ষের দিকে। This is a huge room. এখানে দাঁড়িয়ে আমি একবার ওভারভিউ দেখাচ্ছি। এত বড় প্রসাদ কক্ষ এখন অবধি আমি চোখে দেখিনি। This is the first time. আচ্ছা, এখানে বসে খিচুড়ি খাওয়ার একটা নিয়ম আছে। অনেকেরই মনে হতে পারে যে বাড়ি থেকে পাত্র নিয়ে যাওয়া যায় কি না। হ্যাঁ, নিয়ে যাওয়া যায়। এরা দুবার খিচুড়ি সার্ভ করে। প্রথমবারে আপনাকে কিন্তু আপনার পাত্রে খিচুড়ি দেবে না, কিন্তু পাত্রটা আপনাকে খুলে রেখেই দিতে হবে আপনার থালার পাশে। দ্বিতীয়বার যখন খিচুড়ি সার্ভ করবে তখন ওরা নিজে থেকেই সেই পাত্রের মধ্যে খিচুড়ি দিয়ে চলে যাবে এবং সেটুকুই বরাদ্দ, সেটা যাচাই হবে না। আর আপনি সেটা নিয়ে বাড়িতে আসতে পারেন, আপনার বাড়ির পরিবারের সদস্যদের জন্য ডেফিনেটলি নিয়ে আসতে পারেন। এই যে বাইরে এত বড় লাইন দেখাচ্ছিলাম, সেই মানুষজন এসে বসেছেন এইখানে। আর তারা বসার পরেও যে জায়গাটা খালি রয়েছে সেটা হলো এই জায়গাটা। বলতে গেলে 30% ভরেছে, এখন 70% খালি। আচ্ছা, প্রসাদ কি সুন্দরভাবে সার্ভ হচ্ছে দেখুন, একটা গাড়িতে করে নিয়ে আসছে। আচ্ছা, এই খিচুড়ি দিয়ে গেল প্রথমবার, প্রচণ্ড গরম খিচুড়িটা, আর তারপরেই চলে এসছে সবজি। বেশ, আমি প্রসাদ পেতে লাগি আর ভিডিওটা অল্প একটু বাকি, একটু কন্টিনিউ করতে থাকি। আপনারা একটু ধৈর্য ধরে থাকুন, এতক্ষণ আমার সঙ্গে থেকেছেন। আচ্ছা, এটা কিন্তু সেকেন্ড টাইম খিচুড়ি সার্ভ হচ্ছে। প্রসাদের গাড়ি আর আসবে না। আচ্ছা, এরপরে চলে এসেছে চাটনি এবং তারপরেই চলে এসেছে পায়েস। এই হচ্ছে খাওয়া দাওয়ার পরে হাত ধোয়ার জায়গা। বেলুড় মঠে ভোগ পাওয়া হয়ে গেছে, আর বেলুড় মঠের নিয়ম হচ্ছে ভোগের পরে ওরা অন্য একটা দরজা দিয়ে বার করে দেয়, আর মন্দির প্রেমিসেসের দিকে যেতে দেয় না। আপনার যদি আবারও মন্দিরে একটু ঘোরাঘুরি করার ইচ্ছা হয় তাহলে আপনি মন্দিরের গেট আবার যখন নতুন করে খুলবে বিকেলবেলা, তখন আপনি সেখান দিয়ে প্রবেশ করতে পারেন অথবা গন্তব্যে ফিরে যেতে পারেন। আর একটা কথা, আমি এসছি তো রাস্তা দিয়ে বললাম, আমি ফিরবো কিন্তু ফেরিঘাট হয়ে, সেই যাত্রাপথটাও আপনাদের একটু দেখাবো। আসুন। বেলুড় মঠের গেট থেকে বেরিয়েই একটা বোর্ড দেখতে পাবেন যেখানে লেখা রয়েছে কোন দিকে মেন গেট, বাস স্ট্যান্ড, ওয়েটিং হল ইত্যাদি। বেলুড় মঠ দুপুরবেলা বন্ধ হওয়ার পর এই হচ্ছে লঞ্চে ওঠার ভিড়, এটাও দেখানোটা প্রয়োজন। আপনারা লঞ্চে ফিরবেন না রাস্তা দিয়ে ফিরবেন সেটা আপনারা ডিসাইড করুন, তবু আমি লঞ্চেই ফিরবো আপনাদের দেখানোর জন্য।
ঘুরে এলাম বেলুড় মঠ। আপনাদের সাথে অনেক গল্প হলো, যে যে কথাবার্তা বলার প্রয়োজন সেগুলো মনে হলো, সেগুলো তো বললামই। আমি আজকে কিন্তু জলপথে এলাম বেলুড়ে জেটি থেকে। এখন দাঁড়িয়ে রয়েছি দক্ষিণেশ্বর, চলে এসেছি মা ভবতারিণী ঘাটে। সময় লাগলো পুরো 25 মিনিট। টিকিটের দাম 11 টাকা। এই সময় কিন্তু ভীষণ ভিড় ছিল। কেন এতটা গ্যাপে লঞ্চ আমি জানি না, সেই ভিড়ের টুকরোটা আপনাদের দেখিয়েছি। আর সবথেকে বড় কথা হচ্ছে আপনারা ইচ্ছা হলে কিন্তু এইভাবে যেতেও পারেন। আমি গেছি রাস্তা দিয়ে, ফিরলাম জলপথে। বাই দ্য ওয়ে, আমার ব্লগ যদি আপনাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা বাজিয়ে দিন এবং অল বাটনটা অবশ্যই ক্লিক করবেন, যাতে সুন্দর সুন্দর ভিডিও বেরোনো মাত্রই আপনারা নোটিফিকেশন পেয়ে যান। বাই ফর টুডে।